নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। মিথ্যে প্রচার করে বাঙালি খেদাও অভিযান, এরকমটাই অভিযোগ ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে। ওড়িশায় বিজেপি শাসিত রাজ্য চন্দনেশ্বর, ওড়িশার চন্দনেশ্বরে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাঙালি খেদাও নিয়ে একবার দেখাবো। ওড়িশার দোকান করে তুমি খালি করনে একটু ସେମାନେ ବସିକି ଦୋକାନ କରିବେ, ବେପାର କରିକି ସୁବିଧା ଖାଇବେ ତ। ତେଣୁ ଏ ବାବଦର କଥାଟା ଯାଇକି ତାଙ୍କୁ ତୁମ ସେ ନେତାମାନଙ୍କୁ ଯାଇକି ପଚାର, ଜାଗା ମାଗି ଦିଅ, ସେମାନଙ୍କୁ ଜାଗା ଫାଙ୍କା କରିଦେଲେ ସେଇ ଜାଗାରେ ଯାଇ ବସିବ। 3 ଦିନ ସମୟ ଦିଆହେଲା, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତ ହବନି। ফুড স্টল আজ ফুড উঠেছি, কালকে স্টল উঠেব, সেরকম কিছু সেইরকম সেরকম পরিস্থিতি করছ না। না না, তুমি যদি বুঝুছ আমার সেরকম পরিস্থিতি কিছু করেছিলে কি আজি যা আমার সঙ্গে করছিলে কি না না করিবা তো কিয়া না কিয়া বাড়ি কাল সেই মানে করুছন কেন ঠিক পচার ঠিক পচারিবা কথা না 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 কইবা কথা উচিত সব বন্ধ করতে বলে আমার লোক না না বন্ধ করিবা পূর্বরু তুমি যাই কি তোমার 3 দিন তো টাইম দিয়া হচ্ছে। 3 দিন টাইম না মু কথা উচিত এই জায়গায় ব্যবসা করে আসছেন তাদেরকে বলা হচ্ছে যে বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের নাকি উচ্ছেদ করা হয়েছে দীঘায়, আর সেই কারণেই তারা 3 দিন সময় দিচ্ছেন ব্যবসায়ীদেরকে, বাঙালি ব্যবসায়ীদেরকে উঠে যেতে বলছেন। সত্যি কি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়েছে? সরাসরি চলে যাব প্রতিনিধি পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, কোন জায়গা থেকে, কোন জমি থেকে দীঘাতে উচ্ছেদ করা হয়েছে? দেখো অয়নদা, তুমি জানো যেখানে দীঘার যে রাস্তা রয়েছে, জাতীয় সড়ক রয়েছে, সেই সড়ক সম্প্রসারণ হচ্ছে এবং যে মন্দির চত্বর রয়েছে সেই মন্দির চত্বর এলাকায় যেখানে পর্যটকদের ভিড় থাকে, সেই ক্ষেত্রে যে সমস্ত দোকানদাররা থাকে সেই দোকানদারকে সরে যেতে বলা হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে। তবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে যেটা কার্যত তারা জানাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো বাংলা, বিহার, উড়িষ্যার কোনো ব্যবসায়ী নয়, এখানে সবাইকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যে এই তুলে দেওয়ার কারণে যেখানে উড়িষ্যার বাসিন্দারা তারা কিন্তু যেটা দাবি জানাচ্ছেন, যেখানে চন্দনেশ্বর এলাকায় যারা বাঙালি ব্যবসা করছেন তাদেরকে কিন্তু 3 দিনের জন্য তাদেরকে সতর্ক জারি করা হয়েছে। কারণ তারা যে জানাচ্ছেন যে উড়িষ্যার লোককে যখন তাদেরকে তুলে দেওয়া হচ্ছে বাংলা থেকে, তারাও উড়িষ্যা থেকে বাঙালিদের তুলে দেওয়া হবে। এই নিয়ে কিন্তু দুই পক্ষের কিন্তু একটা গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছেন, এখানে বাংলা, বিহার, উড়িষ্যা কোনো সম্পর্ক বা কোনো পরিস্থিতি নয়। যেহেতু পর্যটক কেন্দ্র দীঘা রয়েছে এবং জগন্নাথ মন্দির হয়েছে, সেই কারণে পর্যটকের ভিড় বাড়বে এবং যেহেতু সামনেই কিন্তু ডিসেম্বর মাস রয়েছে, সেই কারণে কিন্তু এই যে জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে সেটা কাদের জায়গা, কোন দপ্তরের জায়গা, আরো একবার জানতে চাইবো। কারণ ওখানে তো বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে যে বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়েছে। তুমি বলছো না, শুধু ওড়িশা নয়, বাঙালি ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়েছে। দেখো জায়গাটা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জায়গা, কিছু আবার কিছু পিডব্লিউডির জায়গা রয়েছে। সেক্ষেত্রে জায়গা কিন্তু কারোর ব্যক্তিগত জায়গা না, তারা কিন্তু ফুটপাত দখল করে ব্যবসা করে এসছে, দীর্ঘদিন ধরে এসছে। এখানে বাংলা, বিহার, উড়িষ্যা বলে কোনো কথা নয়, সর্বসাধারণকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে এটা জানাচ্ছেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে। তবে যেখানে উড়িষ্যার যেটা বাঙালি উচ্ছেদ অভিযান শুরু করেছেন চন্দনেশ্বর এলাকায়, যেখানে বাঙালি যারা ব্যবসা করছে তাদেরকে কিন্তু আজ থেকে কিন্তু তাদেরকে 3 দিনের সতর্ক জারি করে দেওয়া হয়েছে। তাদেরকে দোকান তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের উড়িষ্যা থেকে কিন্তু তারা যাদেরকে বলা হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে 3 দিনের মধ্যে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তারা নিশ্চয়ই এইসব বাঙালি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ওই চন্দনেশ্বরে দোকান করছেন, ব্যবসা করছেন। হ্যাঁ, একেবারে দীর্ঘদিন ধরে চন্দনেশ্বরে তারা ব্যবসা করছে। শুধু আমাদের এই দীঘা চত্বর এলাকার নয়, কলকাতা থেকেও অনেকে কিন্তু ব্যবসায়ীরা তারা কিন্তু চন্দনেশ্বর মন্দির, যেখানে উড়িষ্যার বর্ডার, বাংলা উড়িষ্যার বর্ডার চন্দনেশ্বর, সেই ক্ষেত্রে কিন্তু চন্দনেশ্বর যেখানে ভক্তবৃন্দদের ঢলও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাঙালিরা দীর্ঘদিন ধরে তারা কিন্তু দোকানদারি করে এসছেন। তাদের এখন যেটা সমস্যার মধ্যে পড়ছে তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে এসছে, তাদের হঠাৎ করে 3 দিন সময় দেওয়া হচ্ছে। প্রচার কিভাবে করা হচ্ছে আর হুমকি হুঁশিয়ারি কিরকম চলছে বাঙালি খেদাবে?
ওড়িশার দোকান করে তুমি খালি করনে একটু ସେମାନେ বসিକି দোকান କରିବେ ବେପାର କରିକି তুমি সুদা খাইবে তো তেଣୁ ତେଣୁ ଏ ବାବଦର କଥାଟା ଯାଇକି ତାଙ୍କୁ ତୁମ ସେ ନେତାମାନଙ୍କ ଯାଇକି ପଚାର ଜାଗା ମାଗି ଦିଅ ସେମାନଙ୍କୁ ଜାଗା ଫାଙ୍କା କରିଦେଲେ ସେଇ ଜାଗାରେ ଯାଇ ବସିଯିବ 3 ଦିନ ସମୟ ଦିଆଗଲା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତ ହବନି ফুড স্টল আজি ফুড উঠেছি কালকে স্টল উঠেইব সেরকম কিছু সেই রকম সেমন পরিস্থিতি করছ না 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 তুমি যদি বুঝুছ আমার সেরকম পরিস্থিতি কিছু করেছিলে কি আজি যা আমার সঙ্গে করছিলে কি না না করিবাতে কি না কি বাড়ি কাল সেই মানে করুছন কেন টি পচার টি পচারিবা কথা না 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 কইবা কথা উচিত সব বন্ধ করতে বলে না না বন্ধ করিবা পূর্বর তুমি যাই কি আল তোমার 3 দিন তো টাইম দিয়া হউছি 3 দিন টাইম না মু কথা উচিত তো সে কথা কো মিত্র নাই তো বেঙ্গল আমি 150 টাকা উঠে দিছন দোকান বুঝলো না তুমি নেতা মানে কইছি পড়েছন তুমি চন্দ্রেশ্বর দোকান করো ଆମେ ଆଜି ସକାଳଠୁ ଆରମ୍ଭ କରିଛୁ ଏଠି ବଙ୍ଗାଳୀ ମୁକ୍ତ ଅଭିଯାନ। ଆମ ଅଞ୍ଚଳରେ ବହୁ ପରିମାଣର ବଙ୍ଗାଳୀ ଅଛନ୍ତି, ବହୁ ପରିମାଣର ବାଂଲାଦେଶୀ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ହଟେଇବା, ସେ ଦୋକାନୀ ମାନଙ୍କୁ ହଟେଇ ଦେଇ ଆମ ଅଞ୍ଚଳର ଯେ ଦୋକାନୀ ମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଥଇଥାନ କରିବା। ଆମେ 3 দিন সময় দিয়েଛୁ। দীঘাতে সবাইকে তুলে দিচ্ছে বলে আমাদের কাহাকে তুলে ওই মন্দিরের সামনে যে তুলে দিচ্ছে কাহাকে ওই উড়িষ্যার লোকদের, তার জন্য আমাদেরকে এখানে উড়িষ্যার দোকান করছি। তারাও আমাদের বলছে তোমরা বেঙ্গলে গিয়ে দোকানদারি করো, হ্যাঁ, নাহলে ওখানকার লোক আমাদেরকে তুলে দিচ্ছে, তাহলে তোমরা কেন এখানে দোকানদারি করো, এই হচ্ছে ব্যাপার। আমার সঙ্গে আছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জমি, কোনোটা আবার পূর্ত দফতরের জমি, এই দুটো জমিতে উচ্ছেদ করা হয়েছে রাস্তা সম্প্রসারণের জন্য। সেখানে ওড়িয়া রয়েছেন, বাঙালি রয়েছেন, সবাই রয়েছেন, কিন্তু ওড়িশায় বাঙালি খেদাও হচ্ছে এই বলে যে বাছাই করে করে ওড়িশার ব্যবসায়ীদের দীঘা থেকে উচ্ছেদ করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কি বলবেন? দেখুন, এখানে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে রাজ্যের সরকারি জমি জবরদখল করে কিছু অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা করছিলেন। কিন্তু যখন রাস্তা সম্প্রসারণের প্রয়োজন, খুব স্বাভাবিকভাবে সরকার তার জমি নিজের রাস্তার কাজে জনগণের ট্যাক্সের পয়সায় ব্যবহার করবে, এটা তো খুব স্বাভাবিক কথা। সেইখানে উচ্ছেদ করা হয়েছে এবং উচ্ছেদের ক্ষেত্রে কোনো বাঙালি ওড়িয়া কোনো রকম বিভাজন করা হয়নি। যারা সরকারি জমি জবরদখল করে বসেছিল তাদের সকলকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যবে থেকে আমরা দেখছি উড়িষ্যার বুকে অসভ্য বর্বর বিজেপির মোহন মাঝির সরকার এসছে, তবে থেকে এই উড়িষ্যার সরকার বাংলা বিরোধী এবং বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে চলছে প্রমাণ নয়। এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো যে এই বিজেপি আসলে বিজেপি মানেই বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা বিদ্বেষী। টার্গেট করে বেছে বেছে চন্দনেশ্বর মন্দির সংলগ্ন বাঙালিদের দোকানকে টার্গেট করা হলো। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যারা উচ্ছেদ হয়েছেন তাদের মধ্যে কিন্তু বাঙালিরাও রয়েছে, কারণ তারা সরকারি জমি দখল করে রয়েছেন। সরকার একটা পলিসি নিয়ে চলে, আর উড়িষ্যা সরকার বাঙালি বিরোধী বাংলা খেদাও পলিসি নিয়ে চলছে। এটা প্রমাণ করছে যে বিজেপি মানেই বাংলা বিদেশী। ধন্যবাদ। আর আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, ঘটনাটা একটু সংক্ষেপে বলি যে দীঘাতে পিডব্লিউডির জমি এবং পূর্ত দফতরের, মাফ করবেন, পিডব্লিউডির জমি এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জমি, এই জমিতে রাস্তা সম্প্রসারণের জন্য উচ্ছেদ করা হয়েছে। সেই উচ্ছেদের মধ্যে ওড়িয়া রয়েছেন, বাঙালিও রয়েছেন, কিন্তু সেই বিষয়টিকে ওখানে বিজেপি শাসিত রাজ্যে সেখানে প্রচার করা হচ্ছে যে বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে, তাই 3 দিন সময় দিচ্ছেন বাঙালি খেদাও অভিযানে। আর তৃণমূল বলছে বিজেপি শাসিত রাজ্য মানেই বাঙালি বিদ্বেষী। প্রথম কথা হচ্ছে, এগুলো শুনছিলাম, আপনারা আমাকে একটা কথা বলুন, প্রথমত ওখানে হুমকি কে দিচ্ছে? সরকার দিচ্ছে? যেরকম এখানে তৃণমূল সরকার হুমকি দিয়েছে বা তুলছে, ওখানে কি সরকার উচ্ছেদ করছে? না, ওখানকার সাধারণ মানুষ যাদের কাছে এই বার্তা পৌঁছেছে ঠিক বা ভুল, যে এখানে উড়িয়া যে ভাষাভাষী আছেন তাদের ব্যবসা ক্ষেত্র থেকে উচ্ছেদ করা হচ্ছে। সুতরাং সরকারের তো উড়িষ্যার সরকারের সঙ্গে সম্পর্ক কি? অন্তত এই হুমকির ক্ষেত্রে যদি কার্যকরী হয়, তখন যদি ব্যবস্থা না নেয় তখন আমরা বলতে পারবো। দেবজিৎ, আমার একটা প্রশ্ন রয়েছে, সাধারণ মানুষ কি কোনো রাজ্যে কোনো জায়গায় একজোট হয়ে এরকম হুমকি দেন যদি রাজনৈতিক মদত না থাকে? কি বলছেন? এই পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ, ওরে বাবা, গর্গ বাবু সবকটা তৃণমূলের মঞ্চে ওঠেন, তৃণমূলের পতাকার নিচে দাঁড়িয়ে থাকেন,
তৃণমূল মঞ্চ থেকে, তৃণমূলের মঞ্চ ব্যবহার করে বলেন বাংলায় 100% বাঙালির বাংলা, ভালো লাগে তো আমাদের, আমরাও তো অনুভব করি। কিন্তু মুশকিল হচ্ছে গৌরব বাবু যখন তৃণমূলের মঞ্চে ওঠেন তখন ভুলে যান যে গুটি কয়েক সাংসদ আছেন তৃণমূলের, তার মধ্যে বহু আছে, অন্তত 7 জনের নাম এক্ষুনি বলে দেবো, তারা সব সকালবেলায় রবীন্দ্র নৃত্য নিয়ে গবেষণা করে ইরফান পাঠান পড়াশোনা করেন। দ্বিতীয়ত ওই যে আরেকজন বিহারী বাবু, তিনি সকালবেলায় বঙ্কিমচন্দ্রের রচনাবলী পাঠ করে চা খান, তিনি আছেন, এবং আরো অনেক আছেন। গুজরাট থেকে একজনকে নিয়ে আসা হয়েছে, আমরা বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু গুজরাট থেকে তো তাকে নিয়ে আসা হয়েছে, মনে পড়ছে আপনার? তো নিশ্চয়ই, তার মানে আপনি মানলেন যে কোনো না কোনো রাজনৈতিক দলের মদত থাকবেই এক্ষেত্রে। বাংলা পক্ষ যখন তৃণমূলের মঞ্চে ওঠে তখন এখানেও নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব আছে, তাই জন্যই এই হুঁশিয়ারি দিতে পারছেন। শুনুন, ভারতীয় জনতা পার্টি ভারতীয় একাত্মতায় বিশ্বাস করে। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা একমাত্র তৃণমূল কংগ্রেস বলে, আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা তো আছেনি, তারাও তো সর্বভারতের মধ্যে তো উড়িষ্যা বাদ নয়, সেখানে বসে একটু উস্কানি দিচ্ছেন। আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, বিষয়টা দেখে তারপরে বলা যাবে কি আছে। বেশ, ধন্যবাদ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা বনগাঁ, গত কয়েকদিন ধরে কর্মসূচি, গতকালও একেবারে রিহার্সাল করলো হেলিকপ্টার, আর তার আগে আজকে সকাল জানানো হলো হেলিকপ্টারের রিনিউয়াল হয়নি। দেখুন, গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। এসআইআর চলাকালীন উত্তর 24 পরগনার মতুয়াগড় বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি, তার ঠিক আগেই হেলিকপ্টার ঘিরে বিভ্রাট, যার জেরে পিছিয়ে গেল কর্মসূচির সময়। আকাশপথের পরিবর্তে সড়ক পথেই বনগাঁয় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সবার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে, কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন, তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টা নাগাদ। প্রথমে জনসভা, তারপরে ত্রিকোণ পার্ক থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। সকালে কলকাতা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে হেলিকপ্টারে তাঁর যাওয়ার কথা সেটির ইন্স্যুরেন্স ফেল। একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য সরকার। সেই বেসরকারি সংস্থা দিন সকালে রাজ্য পরিবহন দপ্তরকে জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। তড়িঘড়ি গাড়ি করেই বনগাঁয় রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বেসরকারি সংস্থার কাছ থেকে ভাড়া নিয়েছে হেলিকপ্টার রাজ্য সরকার, কিন্তু সেই বেসরকারি সংস্থা কেন জানাবে না যে হেলিকপ্টারের রিনিউ হয়নি ইন্স্যুরেন্সের? এবং পরিবহন দপ্তরও কি তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে? দেখুন, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, সেটারই কিনা ইন্স্যুরেন্স ফেল, তাও আবার কখন জানা যাচ্ছে? যখন তার কিছুক্ষণের মধ্যেই সেই কপ্টারে করে তার রওনা হওয়ার কথা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ বনগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। মহারাষ্ট্রের একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। 2022 সালের মে মাসে চুক্তি হয়েছে। সেই সংস্থাই এদিন ইমেল করে পরিবহন দপ্তরকে, জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে এই বনগাঁ যেতে হয় মুখ্যমন্ত্রীকে।
দ্বিতীয় হুগলি সেতু থেকে সাঁতরাগাছি ব্রিজ, নিবেদিতা সেতু, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁপা মোড়, বড় জাগুলিয়া, চাকদা রোড হয়ে বনগা ত্রিকোণ পার্ক। সড়ক পথে বনগা পৌঁছতে ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় লেগে যায় মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। অনেকের মতে বিষয়টা শুধু ইন্স্যুরেন্স ফেলেন নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারও। এসওপি অনুযায়ী বিকল্প হিসেবে ব্যবস্থা থাকলেও শেষ মুহূর্তে সড়ক পথে যাওয়ায় সেখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা সেটাও ভাবার বিষয়। বাতিল সভা থেকে শুরুতেই বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক, আমি যোগমায়া দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। আর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তো আক্রমণ করেছেন। তিনি বলেছেন খেলা শুরু। মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাটে ষড়যন্ত্রের অভিযোগ, বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আর বারবার মুখ্যমন্ত্রীর উড়ানে বিভ্রাট, উড়ান বিভ্রাটে কেন্দ্রের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। এটা কোন সালের পরিপ্রেক্ষিতে কি হয়েছিল জানবো। প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব। হ্যাঁ, 2022 সালে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ সফরে যান এবং সেখানে লখনৌ থেকে তিনি যখন কলকাতায় ফিরছিলেন 2022 সালের মার্চ মাসে তার বিমান মারাত্মক রকমের এয়ার টার্বুলেন্সের শিকার হয় এবং যে ধরনের এয়ার টার্বুলেন্স আমরা শুনি বা দেখি তার থেকেও তীব্র মাত্রার যে অভিঘাত দেখা যায় তাতে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি যখন আহত হন, আঘাতপ্রাপ্ত হন এবং সেই ঘটনা নিয়ে দুটো পদক্ষেপ হয়েছিল। এক, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু হয় এবং সেই মামলার প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছ থেকে এক্ষেত্রে রিপোর্ট তলব করা হয় এবং এক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং এই পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই রিপোর্ট তলব করা হয়। কিন্তু আজ পর্যন্ত সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে হলফনামার আকারে জমা পড়েনি। উল্টে সেই সময়টি বিমানবন্দর থানায় অর্থাৎ এয়ারপোর্ট চত্বরের যে থানা রয়েছে সেই থানাতেও যে অভিযোগ জমা পড়ে পুলিশ যখন তদন্ত করতে যায় ওই বিমানের ব্ল্যাক বক্স চেয়ে পাঠানো হয়। কিন্তু সেক্ষেত্রেও কোন রকম তদন্তের সহযোগিতা এক্ষেত্রে সিভিল অ্যাভিয়েশনের তরফে করা হয়নি বলে অভিযোগ ওঠে। অর্থাৎ এই ঘটনার পর কার্যত নিশ্চুপ থাকে কেন্দ্র। এই আজকের ঘটনার পর জনস্বার্থ মামলাকারী যিনি 2022 সালে ছিলেন তিনি বলছেন প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে একটি ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন করবেন এবং ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন যেভাবে এ রাজ্যের এই ধরনের বিমান বিভ্রাট বা এই ধরনের ঘটনা নিয়ে নীরব থাকছে সেই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এনে দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ প্রার্থনার আবেদনও তিনি রাখবেন। কি হয়েছিল 2022-এ? মাঝ আকাশে পাইলটের দক্ষতায় রক্ষা, কোনো এয়ার টার্বুলেন্স নয়। মুখ্যমন্ত্রীর বিমানের সামনে হঠাৎই অন্য বিমান। আবার বলছি, ঘটনা 2022-এর। মার্চ
দুপুর 2:35। বারাণসী থেকে রাজ্যের বিশেষ বিমানে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই ভয়ঙ্কর ঝাঁকুনি। মুখ্যমন্ত্রী ফ্যালকন VT-RVL নিমেষে প্রায় 5000 মিটার নিচে, 7000 মিটার থেকে একেবারে 2000 মিটারের কাছাকাছি। ঠিক কি হয়েছিল মুখ্যমন্ত্রী বিমানে? সোমবার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনো টার্বুলেন্স নয়, সেদিন মুখ্যমন্ত্রী বিমানের সামনে চলে আসে আরও একটি বিমান। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন, তাই কোনো সংঘর্ষ হয়নি। মুখ্যমন্ত্রীর কথায় আর 10 সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। তার কোমরে ও বুকে এখনো ব্যথা আছে। এই বিষয়ে কেউ কোনো রিপোর্ট দেয়নি। শুক্রবার দুপুরে কেন এত বড় সমস্যা হলো মুখ্যমন্ত্রীর বিশেষ বিমানে? শুক্রবার আকাশে ঝড় বৃষ্টি মেঘ ছিল না। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে আবহাওয়া যথেষ্ট অনুকূল ছিল। বিভ্রাটে কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটিকে চিঠি দেন মুখ্য সচিব। বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবারে ঘটনার সময় দুর্গাপুরের কাছাকাছি ছিল মুখ্যমন্ত্রীর বিমান। কেন এমন হলো খতিয়ে দেখছে DGCA। পাইলটদের বয়ান রেকর্ড করা হয়েছে। সোমবার বিভ্রাট নিয়ে নিজেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016-তে পাটনা থেকে কলকাতায় ফেরার সময় সমস্যায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। সেবার ইন্ডিগোর বিমানে অন্য যাত্রীদের সঙ্গে ফিরছিলেন তিনি। কলকাতায় অবতরণের সময় সমস্যা। দমদম বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি বিমান। কম জ্বালানি নিয়ে প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটতে হয়। 2016-র ঘটনায় কম জ্বালানি নিয়ে বিমান চালানোর জন্য 6 পাইলটকে সাসপেন্ড করা হয়। নিউজ 18 বাংলা। আর আজকের ঘটনার জেরে হেলিকপ্টার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে শোকজ, সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবহন দফতর, জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে সংস্থাকে আমরা টেন্ডার করে 5 বছরের জন্য দিয়েছিলাম, তার একটা এগ্রিমেন্ট ছিল যে সে যখনই হেলিকপ্টার দরকার হবে সে একটা ফিট হেলিকপ্টার দেবে। কিন্তু সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল, সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। যে দেরিটা ওরা করলো, এটার জন্য আমরা ওই সংস্থাকে শোকজ করছি এবং ভবিষ্যতে আইনানুগ যে পেনাল সেটা আমরা অবশ্যই করব। টার্গেট 26, লক্ষ্য 2029। বনগাঁর সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের 2029 হবে বড় ভয়ঙ্কর। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? বছর গড়ালেই 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ নিয়ে এখন থেকেই হাওয়া গরম। SIR নিয়ে প্রতিদিনই চলছে নেতাদের কথার লড়াই। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী। বুঝিয়ে দেন 26-এর ভোটে নজর তো আছেই, এখন থেকেই টার্গেটে আছে 2029-এর লোকসভা ভোট। বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপ, এ কথা আমি বলবো না। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে। আর বাংলাকে আঘাত করো না,
তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। যতই টাকা খরচ করো, লোকের টাকা নেবে কিন্তু ভোট দেবে না। সারা দেশটাকেই তো দখল করেছো, বাংলাটাকেও দখল করতে চাও। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে। সতর্ক করছি বিজেপি পার্টিকে, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না। কখনো নিশানায় বিজেপি, কখনো নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন। প্ল্যান্ড ওয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ, মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ, যারা এনুমারেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে, তাদের সময় দিয়ে যদি করতেন, আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম। 2002 থেকে তারপরে ড্রাফট লিস্টটা, ফাইনাল লিস্টটা বেরোলো 2004-এ। কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান? আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ক্ষমতা নেই। মনে রাখবেন, জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে, এসব হবে না। জয় বাংলা। নিউজ 18 বাংলা।